আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে তারেক্স একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আমরা হিসাব বিজ্ঞান ফ্রিতে ক্লাস করাবো। তো আমার নাম হচ্ছে সুমন। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা এবং গুচ্ছ, এরপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, আজকে আমাদের হিসাব বিজ্ঞান যে ক্লাসটা থাকবে সেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি এই ক্লাসটা করো, বিশ্বাস করো ভাই, আজকের ক্লাসটা যদি করো ঢাকা ইউনিভার্সিটিতে, মাত্র আমি বলে দিই তোমাদেরকে 20 থেকে 25টা কোয়েকশন অ্যানালাইসিস করেছি, সেগুলোই তোমাদেরকে সলভ করবো। দেখো 1 থেকে 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে? 1 থেকে 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা। দেখো এখন এখানে দেখো আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা আমরা পরে বলি। আগে দেখো আমরা যেটা যেটা করবো, দেখো আজকে কিসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, এবং যাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য, বুঝছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে ভাইয়া? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এটা প্রস্তাবিত, তাই না ভাইয়া? এটা প্রস্তাবিত হয়ে যাবে ভাইয়া, কোনো একদিন হয়ে যাবে, ঠিক আছে? দেখো প্রস্তাবিত। তো আমরা আজকে যে কোয়েকশনটা অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েকশন প্যাটার্ন যেভাবে হয়, সেই কোয়েকশনগুলো তুমি যদি সলভ করতে পারো, তোমাকে আর কোনো ইউনিভার্সিটির এক্সামে তোমাকে আটকাতে পারবে না, তুমি ইজিলি ওগুলো পারবা, ঠিক আছে? তো আজকে যে ভাইয়া যে কোয়েকশনগুলো আমি পড়াবো সেগুলো মনোযোগ দিয়ে পড়বা। একটা কোয়েকশন সলভ করলে এই নলেজ দিয়ে তুমি আরো 7 থেকে 8টা কোয়েকশন এমনিতেই সলভ করতে পারবা। তো দেখো আজকে আমরা কি কি নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য। প্রথমে একটা কোয়েকশন এখানে দেখো আমাদের কি আছে। এটা দেখো আমাদের 2024-25 ঢাকা ইউনিভার্সিটিতে 2024-25 এই কোয়েকশনটা আসছিল। তো প্রথমে বলছি কি, দেখো কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়? কাদের জন্য? অভ্যন্তরীণ, বহিস্থ, নিরীক্ষক, সরকারি নিয়ন্ত্রক সংস্থা। কোনটা হবে ভাইয়া বলো তো? যারা ক্লাসটা দেখতেছো তোমরা কি বলতে পারবা? এটা একদম ইজি একটা কোয়েকশন, তাই না ভাইয়া? অনেক সহজ একটা কোয়েকশন, কিন্তু এখানে একটা জিনিস বুঝার আছে। দেখো আর্থিক বিবরণী যেটা করা হয়, আর্থিক বিবরণী যেটা করা হয় সেটা সাধারণত দুইটা পক্ষের জন্য করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ একটা হচ্ছে কি ভাইয়া? অভ্যন্তরীণ, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি? বহিস্থ ব্যবহারকারী, ঠিক আছে ভাইয়া? বহিস্থ ব্যবহারকারী। এই অভ্যন্তরীণ আর বহিস্থ এইগুলো কারা? এরা কারা ভাইয়া? অভ্যন্তরীণ কারা আর বহিস্থ কারা? আনসার বলে দিলাম, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী হবে। এটা কি হবে ভাইয়া? বহিস্থ ব্যবহারকারী হবে। কিন্তু বহিস্থ ব্যবহারকারী হলেও আসলে বহিস্থ কারা আর অভ্যন্তরীণ কারা? দেখো অভ্যন্তরীণ কারা আর বহিস্থ কারা। দেখো অভ্যন্তরীণ হচ্ছে যারা, মনে রাখবা, কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে। অভ্যন্তরীণ হচ্ছে যারা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে, কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে, হ্যাঁ, পরিচালনায় অংশগ্রহণ করে, তাদেরকে আমরা বলি কি ভাইয়া? অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। আর যারা এখানে দেখো বহিস্থ বলতে সাধারণত আমরা বুঝি, দেখো ক্রেতা, ক্রেতা, এরপর হচ্ছে কি পাওনাদার, 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 এরপর হচ্ছে কি ঋণদাতা, ঋণদাতা, অর্থাৎ ক্রেতা, পাওনাদার, ঋণদাতা, অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেটাকে আমরা বুঝি। হ্যাঁ, এখন এখানে এটাই যে তোমার অভ্যন্তরীণ ব্যবহারকারীটা কিভাবে চিনবা? তুমি দেখবা যে ব্যক্তিটার নাম দেওয়া আছে সে অভ্যন্তরীণ কিনা। যেমন ধরো আমি তোমার বলি, ধরো কর্মচারী লেখা আছে, সাপোজ ধরো কর্মচারী লেখা আছে, কর্মচারী লেখা আছে। এখন এই কর্মচারী কি তোমার অভ্যন্তরীণ নাকি বহিস্থ? তুমি একটা জিনিস চিন্তা করো, আমি বলছি পরিচালনায় বা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে হবে। দেখো তুমি একটা জিনিস চিন্তা করবা যে কর্মচারী, কর্মচারীরা কি ভাইয়া? কর্মচারীরা তো কোম্পানিতে কাজ করে, কর্মচারীরা তো কিসে ভাইয়া? কোম্পানিতে কাজ করে, তাই না? কোম্পানিতে কাজ করে, অর্থাৎ এই যে তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটার অভ্যন্তরে তারা কাজ করে, এটার অভ্যন্তরে তারা কাজ করে, এখানে কর্মচারী থাকে। এখন একটা জিনিস তুমি দেখো, আমি এখানে ভাইয়া যেটা লিখে দিচ্ছি সেটা বুঝো। কোয়েকশন এটা না যে কাদের জন্য আর্থিক প্রস্তুত করা হয়, হ্যাঁ, বহিস্থকারী, শেষ। আমি এখন নিচের কোয়েকশনে চলে যাবো, এটা না। কোয়েকশনটা তোমাকে বুঝতে হবে, তুমি যে বুঝে গেছো এটা বহিস্থ ব্যবহারকারী হবে, এখন তোমাকে বুঝতে হবে যে অভ্যন্তরীণ কারা, বহিস্থ কারা, আর নিরীক্ষক কারা, সরকারি নিয়ন্ত্রণ সংস্থা কারা। এইগুলোকে তোমাকে বুঝতে হবে। কোয়েকশনের যে অপশনগুলো থাকবে এই পয়েন্টগুলোকে তোমাকে বুঝতে হবে, তাহলে দেখবা তুমি এটা দিয়ে আরো অনেকগুলো প্রশ্ন তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ। তুমি দেখো এই যে কর্মচারী যারা থাকে তারা, ভাই আমি তোমাদেরকে বলি, ধরো সকাল তারা 8টায় আসে, হ্যাঁ, এরপরে ধরো সন্ধ্যা 4টার দিকে, সকাল 8টায় আসে, 4টা থেকে কাজ করে তারা কি হয়? চলে যায়। তারা ব্যবসায় পরিচালনায়, ধরো একজন, আমি বলি একজন কর্মচারী, ধরো ধরো দারোয়ান, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের দারোয়ান, দারোয়ান কি প্রতিদিন আসবে, দারোয়ান গেটে থাকবে,
সে তার ডিউটি করবে, এরপরে মাসে বেতন পেয়ে চলে যাবে। কিন্তু ও কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। পরিচালনায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ অভ্যন্তরীণ হতে হলে কি হবে, পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, যেমন ধরো ব্যবসায়ের মালিক কিন্তু কি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। এরপর হচ্ছে একটা কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিও, অর্থাৎ সিও কি করে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এটাই, ব্যবসা পরিচালনায় যারা অংশগ্রহণ করতে পারবে, যারা ক্ষমতা প্রয়োগ করতে পারবে তাদেরকে আমরা অভ্যন্তরীণ বলবো, এবং যারা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না পরিচালনার ক্ষেত্রে তাদেরকে আমরা বহিস্থ ব্যবহারকারী বলবো। তাহলে বহিস্থ ব্যবহারকারী, এই যে কর্মচারী যেটা আছে সে অভ্যন্তরে কাজ করে ঠিক, কিন্তু সে যে টাকাটা পায় বা যে কাজটা করে তার মাধ্যমে কোম্পানির পরিচালনায় কোনো অংশগ্রহণে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ সে যদি বলে যে স্যার আজকে এক কাজ করেন, আমি দারোয়ান হয়েছে তো কি হয়েছে, আজকে এক কাজ করেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে অফ রেখে দেন, শুনবে একজন দারোয়ানের কথা একজন পরিচালনা পর্ষদের লোকজন শুনবে? কখনোই শুনবে না। তাহলে ওই দারোয়ান কখনো পরিচালনায় অংশগ্রহণ করতে পারলো না। এই জন্য এটা হচ্ছে আমাদের কি বহিস্থ ব্যবহারকারী, আমি এখানে লেখা ছিল বহিস্থ ব্যবহারকারী হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোয়েকশন, এভাবে বুঝবা। এরপর হচ্ছে কি নিরীক্ষক। নিরীক্ষক মানে বুঝো ভাইয়া, নিরীক্ষক মানে হচ্ছে, তুমি একটা জিনিস মনে রাখবা, আমি কোয়েকশনটা একটু ভালোভাবে তোমাদেরকে এগুলা বুঝিয়ে দিই। দেখো, নিরীক্ষক দুই ধরনের হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে ভাইয়া বহিস্থ। অভ্যন্তরীণ যেটা থাকে, আচ্ছা নিরীক্ষক কারা? দেখো, যারা সিএ করে না ভাইয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, সিএ, এই সিএ যারা করে, দেখো আমি তোমাদেরকে বলি, দেখো এই দুইটা হচ্ছে নিরীক্ষক দুই ধরনের হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বহিস্থ নিরীক্ষক হয়। অভ্যন্তরীণ নিরীক্ষক কারা? যখন দেখো আমি তোমার বলি, ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইখানে অনেক লোক কাজ করে, ব্যবসা পরিচালনাও কিছু লোকজন আছে যারা আমার বিভিন্ন ধরনের বিষয়দায়ী নিয়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে। তা আমি হঠাৎ চিন্তা করলাম, আমার ব্যবসায় প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা যারা আছে, তারা যে হিসাবপত্রগুলো করেছে সেগুলো কি আসলে ঠিক আছে, নাকি কোথাও ভুল আছে, নাকি তারা এখান থেকে কোনো টাকা নিজেরা আত্মসাৎ করেছে। এই যে তদারকিগুলো করার জন্য আমি কি করব ভাইয়া, যারা সিএ কমপ্লিট করা থাকে তাদের 2-1 জনকে আমরা কি করব, কোম্পানিতে নিয়োগ দিব। সেটা আমি কোম্পানির মালিক, আমি তাদেরকে নিজ হস্তে আমি কি করলাম, নিয়োগ দিলাম। এইটা হচ্ছে অভ্যন্তরীণ। অর্থাৎ কেন নিয়োগ দিলাম, আমার যে বিষয়দায়ী বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এইগুলো ঠিকঠাক আছে কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা সেটা তদারকি করার জন্য আমি সিএ নিয়োগ দিয়েছি। এটা হচ্ছে অভ্যন্তরীণ। আসো বহিস্থ। এখন বহিস্থটা সাধারণত মনে রাখবা, এটা হচ্ছে সরকার পাঠাবে। কি পাঠাবে ভাইয়া? সরকার। এটা তুমি বুঝো, সরকারের নিয়ন্ত্রক সংস্থাকেই আমরা বলি। দেখো এই যে নিরীক্ষকটা কি, বহিস্থ কারা পাঠাবে ভাইয়া? সরকার কেন পাঠাবে দেখো আমি বলি। ধরো তুমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান তুমি শুরু করছো, ধরো তোমার 1 কোটি টাকা মুনাফা হয়েছে, 1 কোটি টাকা মুনাফা হয়েছে সাপোজ। ধরো এখন তোমার পরিচালনা পর্ষদ, এরপরে আমি ধরো শেয়ার মালিক ছিলাম, মানে আমি কোম্পানির মালিক, আমি তাদের সাথে কথাবার্তা বলে এটা বললাম যে দেখো আমাকে তো এখন প্রফিট 1 কোটি টাকা দেখাইতে হলে আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, তো তুমি এক কাজ করো, প্রফিট দেখো 5 লক্ষ টাকা। তার মানে দেখো তুমি 5 লক্ষ টাকা যখন আমি প্রফিট দেখাবো, তখন আমাকে কি ট্যাক্স কম দিতে হবে নাকি বেশি দিতে হবে? ট্যাক্স কি দিতে হবে? কম দিতে হবে অবশ্যই। আর 1 কোটি টাকা যখন আমি প্রফিট দেখাবো বেশি, তখন হচ্ছে কি আমাকে ট্যাক্সটা বেশি দিতে হবে। আর যখন 5 লক্ষ টাকা যখন আমি দেখাবো, তখন আমাকে ট্যাক্সটা কি করতে হবে? কম দেখাইতে হবে, কম, মানে ট্যাক্সটা কম পরিশোধ করতে হবে সরকারকে। তো সরকার এই কারণে যখন 2-1 বছর যখন এইভাবে অতিবাহিত হয়ে যায়, আমার কোম্পানির লোকসান দেখাচ্ছি বা ওইভাবে লাভ হচ্ছে না, তখন সরকার বলবে এত বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ঠিক মতো ট্যাক্স দিচ্ছে না, কেন দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না? তখন কি করবে, সরকারি প্রতিষ্ঠান মানে সরকার কিছু সিএ লোকধারীকে পাঠাবে, মানে এটাকে বলি সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যাদেরকে আমরা বলি নিরীক্ষক। ঠিক আছে, বহিস্থ নিরীক্ষক। এই নিরীক্ষকদেরকে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে পাঠাবে, এবং ব্যবসায় প্রতিষ্ঠানে এসে সে আর্থিক অবস্থা বিবরণী, বিষয়দায়ী বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ঠিক আছে কিনা দেখবে। যদি কোনো জায়গায় যদি ভুল থাকে, তাহলে তোমাকে কি করবে, মামলা দিবে, বা তোমাকে কিছু টাকা চার্জ করে দিবে, বলবে এত টাকা তোমাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, তোমার এখানে হিসাবপত্রে ভুল আছে। এটা কে পাঠাবে? সরকার পাঠাবে। যখন দেখবে তুমি কোনো ট্যাক্স ফাঁকি দিচ্ছ, বা তারা যদি সন্ধান পেয়ে গেছে যে না এই কোম্পানিটা আমার সাথে সরকারকে ট্যাক্স ঠিক মতো দিচ্ছে না, তখন অটোমেটিক দেখবে এই নিরীক্ষকরা এসে তোমার কোম্পানি তদারকি করবে। ঠিক আছে, তখন কিন্তু তোমার আর ওই যে 1 কোটি টাকার জায়গায় তুমি 5 লক্ষ দেখাইছে, এখন আর এটা করতে পারবা না। তাহলে এইটা হচ্ছে সরকার কর্তৃক যদি কখনো নিরীক্ষক পাঠায়, সেটাকে বলি আমরা বহিস্থ নিরীক্ষক। আর যদি তুমি নিজ দায়িত্বে নিজে হস্তে যদি সিএ বা নিরীক্ষক যদি নিয়োগ দাও, সেটাকে বলি আমরা অভ্যন্তরীণ নিরীক্ষক। তাহলে ভাইয়া এখানে যে নিরীক্ষকটা দেওয়া আছে, এই নিরীক্ষকটা কি, এটা কি অভ্যন্তরীণ নাকি বহিস্থ?
তুমি মনে রাখবা অভ্যন্তরীণ থাকলে লেখা থাকবে, যদি অভ্যন্তরীণ নিরীক্ষক লেখা না থাকে তাহলে আমরা ধরে নিব কি বহিস্থ নিরীক্ষক। ঠিক আছে ভাইয়া, এটা। আর আরেকটা জিনিস তোমার বলি আমি, দেখো সরকারি নিয়ন্ত্রক সংস্থা, ভাইয়া আমরা সরকারি নিয়ন্ত্রণ সংস্থা কিছু আছে, দেখো বিএসটিআই, বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। হ্যাঁ, এইটা বিএসটিআই, এইগুলা কি করে ভাইয়া? এরা কি করে? এরা হচ্ছে তুমি একটা যদি প্রোডাক্ট বানাও, এই প্রোডাক্টটা মানুষের জন্য উপকারী কিনা বা মানুষের জন্য কি কি বিষয় ক্ষতি করেছে সেগুলো তারা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে এই প্রোডাক্ট উৎপাদন করার জন্য তারা অনুমোদন দিবে, তখন তুমি এটা তৈরি করতে পারবা। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি কি সরকারি নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে ভাইয়া, এই যে এটা। এরপরে যাও, আমরা এরপরে দেখি কি কোয়েকশন আছে। দেখো এইখানে দেখো তো ভাইয়া, নিচের কোন হিসাবটির সমাপনী জাবেদা ও খতিয়ান করার পর শূন্য ব্যালেন্স হবে? ভাইয়া কোনটা হবে? পরিষেবা আয়, সরবরাহ, আগাম প্রদত্ত বীমা নাকি সঞ্চিত হবে না? এটা ধরো এটা সঞ্চিতি অবচয়, সঞ্চিতি বা সঞ্চিত, ধরো সঞ্চিতিই ছিল পরীক্ষা, যেটা ছিল তোমাদের সঞ্চিতি ছিল, সঞ্চিত অবচয়। অর্থাৎ এখন তাহলে আনসারটা কোনটা হবে? এখন আমি তোমাদেরকে বলে দিলাম ভাইয়া আনসার এটা হবে, শেষ। আমি এখন নেক্সটে চলে যাই, কি বলো? এটা করার জন্য তো আমি তোমাদের ক্লাস দিচ্ছি না, তাই না? আমার কথা হচ্ছে কেন হবে পরিষেবা আয়টা, কেন হবে, কিসের জন্য হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো তুমি একটা জিনিস মনে রাখবা, সমাপনী জাবেদা দুইটা হিসাবের জন্য দেওয়া হয়। একটা হচ্ছে মনে রাখবা এখানে আয়, বা আমি একদম সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো মুনাফা জাতীয়, হ্যাঁ, আয় এবং ব্যয়কে বন্ধ করার জন্য, কি করার জন্য ভাইয়া? বন্ধ করার জন্য। ঠিক আছে, বন্ধ করার জন্য সমাপনী জাবেদা দেওয়া হয়। তাহলে মনে রাখবা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে বন্ধ করার জন্য আমরা কি দিই? সমাপনী জাবেদা দিই। এখন তোমার যদি এখানে থাকে সম্পদ, এরপরে কি থাকে? দায় থাকতে পারে, এরপরে কি আছে? মালিকানা সত্ত্ব। কারণ আমরা জানি হিসাব কয় প্রকার? 5 প্রকার না ভাইয়া? তো এটা তো বুঝতে পারছো, সমাপনী জাবেদা কিসের জন্য দেওয়া হবে? মুনাফা জাতীয় আয় এবং ব্যয় হিসাবকে বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া হবে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখো, আমি বলি, এটা মুছে দিচ্ছি। দেখো আমাদের হিসাবগুলো সাধারণত কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে আয়, আরেকটা হচ্ছে কি ব্যয়। তাহলে দেখো হিসাব সাধারণত 5 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে কি ব্যয়, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তো এই 5 প্রকার হিসাবের মধ্যে 2 প্রকার হিসাবকে বন্ধ করা হয় শুধুমাত্র সমাপনী জাবেদা দেওয়ার মাধ্যমে। আর এই যে 3 প্রকার থাকে, এই 3 প্রকার হিসাবকে কখনো বন্ধ করা হয় না। সেটার জন্য তুমি কি করবে? প্রারম্ভিক জাবেদা দিবা। প্রারম্ভিক জাবেদা মানে কি? এটার জেরগুলো নিয়ে তুমি পরবর্তী বছর চলে যাবা, এটা জের নিয়ে পরবর্তী বছর শুরু করবা। ঠিক আছে, প্রারম্ভিক জাবেদা দিবা। এখন তাহলে দেখো আমি তোমার বলি, ধরো 2024 সালে, তাহলে 2024 সালে তুমি এই দুইটা হিসাবকে বন্ধ করে দিবা, যেন তুমি পরবর্তী বছরে এইটার জের জন্য যেতে না পারে। হ্যাঁ, আর এই যে প্রারম্ভিক জাবেদা কখন দিবা? ধরো 2024 সালে হিসাব শেষ, তুমি 2025 সালে, তাহলে 2025 সালে শুরুতেই এই দুটা হিসাবকে কখনো নিবা না, শুধু নিবা কোনটা? এই 3টা হিসাব যাবে। 3টা হিসাব কি নামে যাবে? তুমি ওই প্রারম্ভিক জাবেদা দিয়ে দিবা। তাহলে এই 2টা হিসাবের জন্য আমি বলি, দেখো তোমাদের যদি প্রশ্নও আসে কখনো যে 5 প্রকার হিসাব আছে, এগুলোর জন্য জাবেদা কি কি হতে পারে, তুমি মনে রাখবা আয় আর ব্যয়ের জন্য সমাপনী জাবেদা হবে, আর সম্পদের মালিকানা সত্ত্বের জন্য আমরা কি দিব? প্রারম্ভিক জাবেদা দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি এখন আনসার আমাদের কি দেওয়া আছে দেখি। এখানে হচ্ছে পরিষেবা আয়, সরবরাহ মানে বুঝো ভাইয়া, সরবরাহ মানে বুঝো, এটা হচ্ছে অফিস সাপ্লাইজ। হ্যাঁ, অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাই। আগাম প্রদত্ত বীমা, এটা কি ভাইয়া? অগ্রিম খরচ না? অগ্রিম খরচ কি তোমার? এটা সম্পদ। এটা কি ভাইয়া? সম্পদ। সঞ্চিতি অবচয়, এটা কি ভাইয়া? এটা হচ্ছে বিপরীত সম্পদ। এটা হচ্ছে কি ভাইয়া? বিপরীত সম্পদ। হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত সম্পদ। আর এইটা কি ভাইয়া? পরিষেবা আয়। এই যে দেখো এখানে আয় লেখাই আছে এখানে, তাহলে এটা হবে কি আমার আয় হিসাব, তাই না? তাহলে আমরা সমাপনী জাবেদা কিসের জন্য দিব? শুধুমাত্র আয় এবং ব্যয়কে বন্ধ করার জন্য। তাহলে আমরা এখানে আয় পেয়ে গেছি। এখন তুমি এখানে একটা জিনিস বলতে পারো যে ভাইয়া এখানে তো সরবরাহ দেওয়া আছে, অফিস সাপ্লাই। তুমি একটা মনে রাখবা,
অফিস সাপ্লাই যেটা থাকে সরবরাহ, এটা তোমার দুইটা অংশ থাকতে পারে, একটা হচ্ছে ব্যবহৃত আর একটা হচ্ছে অব্যবহৃত। এখন কোনটা আছে এখানে আমরা এটা সেটা জানি না, এই জন্য আমরা এটাকে আমরা খরচ হিসেবে ধরতে পারছি না। এখানে যেটা আছে প্রথমে পরিষেবা আয়, এটাকে আমরা আয় হিসেবে ধরতে পারি, কারণ আয় ব্যবহৃত অব্যবহৃত হয় না। আয় ব্যবহৃত অব্যবহৃত হয় না, সেটা হতে পারে বকেয়া বা হচ্ছে বকেয়া আয় অথবা হচ্ছে তোমার নগদ প্রাপ্তি আয়। হ্যাঁ, এইভাবে হতে পারে। তাহলে আনসার আমাদের কোনটা হবে? ক নাম্বার আনসার হবে। হ্যাঁ, এরপরে যায় আমরা নেক্সট কি আছে দেখো এখানে, এই যে দেখো নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটি দায় কমবে আর একটি দায় বাড়বে। ভাই আমি তোমাদেরকে একটু দেখাই দেখি। হ্যাঁ দেখো আমি দেখো এখানে দেখো কি আছে, দেখো আমাদের এই যে বইটা দেখো, হ্যাঁ আমাদের এই যে তারেক ইংলিশ কলেজ থেকে এই যে প্রশ্নটা যেটা বলছে না কোন হিসাবের মাধ্যমে, এখানে আমাদের মাত্র 3 পেজের এই যে ভাইয়া এখানে, হ্যাঁ কোয়েশনটা এখানে আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না অবশ্যই, কারণ অনেক ছোট লেখা তো এটা দেখতে পারবা না। আমাদের গতবার ঢাকা ইউনিভার্সিটিতে আমি তোমাদেরকে বলি দেখো, আমাদের যে 12টা কোয়েকশন যেটা থাকে, 12টা কোয়েকশনের মধ্যে আমাদের এই ছোট্ট একটা বই থেকে 9টা কমন পেয়েছে, 9টা কমন পড়ছে। কয়টা ভাইয়া? 9টা। হ্যাঁ 9টার মধ্যে এরপরে আমাদের লাইভ ক্লাস থেকে যে ম্যাথগুলো এসেছে, এর আগের দিন যে আমি লাইভ ক্লাসটা নিয়েছি সেখান থেকে ভাইয়া 2টা, তাহলে 9 আর 2 কত? টোটাল আমাদের কোচিং সেন্টার থেকে টোটাল 11টা প্রশ্ন কমন পেয়েছে, যারা আমাদের ক্লাসগুলা প্লাস আমাদের বইটা যারা পড়েছে টোটাল 11টা প্রশ্ন কমন পেয়েছে। 12টার মধ্যে যদি 11টা কমন পাও, আর কিছু লাগে ভাইয়া? আর কিছু লাগে? আর তো কিছুই লাগে না, 11টা পারলে তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই ভাইয়া, যদি কেউ যদি বইটা নিতে চাও আমাদের বইটা নিতে পারো, আমি ফোর্স করব না, বইটা দেখবা আমাদের পেজে, এটার পেজগুলো দেওয়া আছে, ওইখান থেকে দেখবা, যদি ভালো লাগে বইটা নিতে পারো। বইটা ছোট্ট একটা বই, এটা 2টা পার্ট আছে ভাই, একটা ম্যানেজমেন্টও আছে অ্যাকাউন্টিংও আছে। ভাইয়া অ্যাডমিশন টেস্টে পড়বো, আপনারা তো এত ছোট বই করলেন, অনেক কিছুই তো বাদ দিয়ে দিয়েছেন। না ভাইয়া, তোমার অ্যাডমিশন টেস্টের জন্য তোমার আমি একটা কথা বলি শোনো, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি, এখানে বেশি দেই নাই। তোমার যতটুকু লাগবে সেটাই। এখন তোমার যেটা পরীক্ষায় আসবে না ওগুলো দিয়ে যদি আমি বই মোটা করে ফেলি, তুমি পড়বা, পরে বলবো যে ভাইয়া কি বই দেখাইছেন আপনাদের একাডেমির, পড়লাম একটা কমন পাইলাম না। না, এগুলো তো আমরা করবো না। এখানে তুমি বইটা ছোট দেখতে পারো, হ্যাঁ কিন্তু বইয়ে অনেক কিছু পড়া আছে ভাইয়া। এইগুলো তোমাকে তুমি যদি বাসায় ভালোভাবে সলভ করো, প্লাস হচ্ছে দেখো আমরা পেড বেচে যেটা করি, আমরা পেড বেচে যে ক্লাসগুলো নিই, এই বইটার মধ্যে যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো পেড বেচে কি করি সলভ করে দিই। তাহলে দেখো তুমি যদি বইটা আমাদের পারচেস করো, কিনে নাও, তাহলে ইজিলি তুমি সব কোয়েশনের আনসার পেয়ে যাচ্ছ খুব সহজে। প্লাস আমাদের যদি বেচেও যদি ভর্তি হও, আমাদের ফার্স্ট টাইমের যেটা ঢাকা ইউনিভার্সিটি বেচ শুরু হবে, অনেকেই ভর্তি হয়েছে, 20 থেকে 25 জনের মতো অলরেডি অ্যাডমিট হয়ে গেছে। আমরা আর কিছু সংখ্যক লোক যদি অ্যাডমিট হয়ে যায়, আমরা আজকে কত তারিখ? 27, আমরা সামনের মাসের 5 তারিখের মধ্যে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেব। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে পেজে ইনবক্স করো, তাহলে হয়ে যাবে। আমাদের লোক আছে তোমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এবং আমাদের সাথে শুধুমাত্র আমি তোমাদেরকে বলি, আমাদের থেকে শুধুমাত্র অ্যাকাউন্টিং বই না ভাই, আমাদের কাছ থেকে এই যে ইংলিশ, তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা শুধু লাইভে ক্লাস নিই না, আমাদের পিডিএফ আছে, এরপর হচ্ছে আমাদের বই আছে। অর্থাৎ তোমার কি কি বই লাগবে, যদি কেউ আর্টস থেকে পরীক্ষা দাও, তোমাদের জন্য বাংলা আছে, জিকে বই আছে, হ্যাঁ এরপর হচ্ছে ইংলিশ, 2টা কমার্স এবং আর্টসের জন্য আছে, এরপরে বাংলা, সবগুলা বই আছে। তোমরা জাস্ট আমাদের এখানে অ্যাডমিট হলে আমাদের বইগুলা তোমরা অনেক ডিসকাউন্টে, ধরো 20% ডিসকাউন্টে তোমরা ইজিলি পারচেস করে নিতে পারবে। হ্যাঁ, এর মধ্যে থেকে তোমরা যদি ফার্স্ট টাইমে ভর্তি হয়ে যাও, আমাদের এই যে প্রশ্ন ব্যাংক যেটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা তোমরা 4,500 কোয়েকশন, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা হয়েছে এখান থেকে প্রায় 10টা প্রশ্ন কমন এসেছে, 10টা প্রশ্ন কমন এসেছে। জাস্ট 4,500 কোয়েকশন আছে অ্যানালাইসিস করা। কোনো কোয়েকশন এমন না যে তোমার এখানে কোয়েকশন দেওয়া আছে এখানে আনসার না, ও আনসারের ব্যাখ্যা সহ দেওয়া আছে, তুমি পড়লে বইটা বুঝতে পারবা। যদি লাগে ভাই, তোমরা যদি ভর্তি হও, এই বইটা আমরা ফ্রিতে তাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। দেখো এখানে কি বলছে, দেখো নিম্নের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণের দায় কমবে আরেকটি দায় বাড়বে? দায় কমবে আরেকটা কি দায় বাড়বে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি বলি একটা দায় কমবে আরেকটা দায় বাড়বে, তাই না ভাইয়া? তুমি একটা জিনিস দেখো, ধারের সেবা প্রদান, আমরা একটু জাবেদা করে ফেলি চলো। ধারের সেবা প্রদান করা মানে কি, তুমি টাকা তো এখনো পাও নাই, তাই না? পাও নাই, তাহলে কি করবা দেখো ভাইয়া, প্রাপ্য হিসাব হবে কি ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা হিসাব কি হবে ভাইয়া ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের দেখো প্রথম জাবেদা এইটা হচ্ছে, তাই না? ধারের সেবা প্রদান, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমার কি সম্পদ। আর এটা কার সাথে রিলেটেড? এটা হচ্ছে রেভিনিউ, মানে আয়ের সাথে রিলেটেড। তাহলে ধারের সেবা প্রদান তো কখনো হবে না, আনসার হবে না।
এখন এখানে দেখো বলছি কি দায়টা কমবে আরেকটা দায় বাড়বে। এখন এখানে এটা দেখি পাওনাদারকে চেকে প্রদান, পাওনাদারকে চেকে প্রদান, এটার জাবেদা কি হয় দেখো। পাওনাদারকে চেকে প্রদানের জাবেদা হয়, আমি এখানে লিখে দিই দেখো, তুমি টাকা প্রদান করছো মানে চেকে, তাই না? তাহলে ব্যাংক হিসাব হবে কি ক্রেডিট। এখানে লিখে দিই আমি পাওনাদার হিসাব ডেবিট, ডেবিট পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক কমে যাচ্ছে, ব্যাংকে টাকা প্রদান করতেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো ভাইয়া এখানে যেটা হয়েছে দেখো, পাওনাদার হিসাব ডেবিট, আমি এটা মুছে ফেললাম, দাঁড়াও আমি একটু লিখে দিচ্ছি, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে ভাইয়া, পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এখানে দেখো এইটা হচ্ছে আমার দায়ের সাথে রিলেটেড, পাওনাদার, আর ব্যাংক কিসের সাথে রিলেটেড? সম্পদের সাথে রিলেটেড। তাহলে তো আমার আনসার হচ্ছে না, আমার আনসার হচ্ছে না, কারণ আমাকে বলছে একটা দায় কমবে আর একটা দায় বাড়বে। এখানে আমি যে জাবেদাটা করলাম, একটা পাচ্ছি দায়ের উপাদান, একটা পাচ্ছি সম্পদের উপাদান। এখন এখানে দেখি একটা করে দিই, এটা পরে করি, এই পাশে এটা লিখি দেখো, দেনাদারকে, দেনাদারের চেক প্রত্যাখ্যান, দেনাদারের চেক প্রত্যাখ্যান মানে, দেনাদারের চেক প্রত্যাখ্যান মানে বুঝো কিছু ভাইয়া? ধরো এই যে একটা মানুষ, আমি আট করতে পারি না, এরপরেও আট করে দিচ্ছি দেখো, একটা মানুষ ধরো কার্টুনে ধরো 1,000 টাকা তার কাছে পাই, তাই সে কি করলো, তোমার তার কাছে ক্যাশ টাকা না থাকাতে সে তোমাকে এভাবে একটা চেক লিখে দিয়ে দিছে, সে তোমাকে একটা চেক লিখে দিয়ে দিছে, এই চেকের মূল্য কত ভাইয়া? 1,000 টাকা। তুমি এটা নিয়ে কি করবা? তোমার যে ব্যাংক আছে সোনালী ব্যাংকে, ধরো এই সোনালী ব্যাংকে তুমি চেকটা জমা দিছো, ঠিক আছে? এখন এই ব্যক্তি ধরো আমার নামে আমি নিজে লিখে দিই, ধরো সুমন, আমার নাম কি সুমন, ধরো তোমার ব্যবসায় প্রতিষ্ঠান, যারা ক্লাসটা দেখতেছো তোমরা ধরো তোমাদের নিজেদের ব্যবসায় প্রতিষ্ঠান, তো ধরো তোমরা সুমনের কাছে 1,000 টাকা পাবা। তো 1,000 টাকা আমার কাছে 1,000 টাকা ছিল না, বিদায় আমি তোমাদেরকে কি করছি, একটা চেক দিছি, অর্থাৎ চেকে 1,000 টাকা লিখে আমি তোমাকে প্রদান করছি, তুমি কি করছো, এই চেকটা গিয়ে সোনালী ব্যাংকে জমা দিছো। এখন জমা দেওয়ার পর কি করবে? টাকাটা আদায় করবে কার কাছ থেকে? সোনালী ব্যাংক এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে, বাংলাদেশ বিবি মানে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউসে নিকাশ ঘরে পাঠাবে। ওই নিকাশ ঘর আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট ছিল ধরো অগ্রণী ব্যাংকে। ওরা কি করবে? প্রসেসটা বুঝো, ভালো করে বুঝো, মাথা গোলাইবা না। আমি যে চেকটা দিলাম, সুমন যে চেকটা তোমাকে দিচ্ছে, যে চেকটা দিচ্ছে, তুমি এই চেকটা নিয়ে কোথায় যাবা ভাইয়া? সোনালী ব্যাংকে যাবা। তোমার ব্যাংকে যে ধরো অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে, এই সোনালী ব্যাংক টাকাটা আদায় করবে, ডিরেক্ট আমার কাছ থেকে আদায় করবে না, আমার বাসায় আসবে না, ও কি করবে? ডিরেক্ট বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। বাংলাদেশ ব্যাংকে কোথায় পাঠাবে? নিকাশ ঘরে পাঠাবে। কোথায় ভাইয়া? নিকাশ ঘরে পাঠাবে। এই নিকাশ ঘর কি করবে? এই নিকাশ ঘর দেখবে যে সুমনের অ্যাকাউন্ট কোথায় আছে, অগ্রণী ব্যাংকে। তখন তারা এই অগ্রণী ব্যাংকে চেক করবে যে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। ধরো আমার অ্যাকাউন্টে 5 টাকা ছিল, কত টাকা? 5 টাকা ছিল। তাহলে এই 5 টাকা থাকার কারণে তারা কি 1,000 টাকাটা আদায় করতে পারতেছে না? 1,000 টাকাটা আদায় করতে পারছে না। তখন কি করবে ব্যাংক? ওই চেকটা আর টাকাটা আদায় না করে তোমাকে রিজেক্ট করে দিয়ে দিবে, রিজেক্ট করে দিয়ে দিবে। অর্থাৎ টাকাটা আদায় করলে ব্যাংক বাড়তো, কিন্তু চেকের টাকাটা যেহেতু আদায় করতে পারে না, ব্যাংক কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে তুমি এখানে কি করবা দেখো, তাহলে এখানে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব হবে ক্রেডিট, আর এখানে হবে কি? দেনাদার হিসাব ডেবিট। এখন বলো ভাইয়া দেনাদার হিসাব ডেবিট কেন হবে? কারণ দেখো ওই যে 1,000 টাকাটা আমার ব্যাংকে তো 5 টাকা ছিল, তাহলে 5 টাকা থাকাতে তুমি কি টাকাটা আদায় করতে পারছো? এখানে পারো নাই। তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিবা? সহজে তো ছাড়বা না, কারণ আমি তোমার কি দেনাদার। তখন তুমি ওই ব্যাংক থেকে এসে আমার বাসায় যাবা বা আমাকে ফোন দিবা, বলবা যে সুমন ভাই আপনার যে 1,000 টাকা যে চেকটা দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে 5 টাকা আছে বিদায় আমার ব্যাংক এই টাকাটা আদায় করতে পারেন, এখন আপনাকে টাকা দিতে হবে। ও যদি টাকাটা আদায় করতে পারতো তাহলে দেনাদারটা কমে যেত। যেহেতু টাকাটা আদায় করতে পারেন, ও আমাকে ছাড়ছে না, ছাড়ছে না মানে আমি কি হবো? এখানে ডেবিট হয়ে থাকবো, কারণ তার সম্পদ হিসেবেই থাকবো। আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে কেন? যখন তুমি জমা দিছো তখন হচ্ছে তুমি ধরে নিছো যে ব্যাংক বাড়বে, কিন্তু যখন রিজেক্ট করে দিছে ব্যাংক কি হয়েছে? কমে গেছে। তাহলে এই দুইটাই হচ্ছে আমার সম্পদের সাথে রিলেটেড। তাহলে কি দায় কমবে দায় বাড়বে মিলছে না? তাহলে আমরা দেখি আরেকটা জাবেদা আছে, এটা একটু দেখে নিই। এই যে দেখো এখানে পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান মানে, বুঝছো? তুমি ধরো একটা জিনিস ধরো, আমি তোমার বলি, ক্রয় করছো, এটা বোঝো, ক্রয়, ক্রয় সাধারণত বাকি দিয়ে যদি করো দুইটা হিসাব হয়, হ্যাঁ একটা বুঝো, এটাকে বুঝো, কোয়েকশন এমনি দেখলে বুঝবা, কিন্তু তোমার হচ্ছে যে বিষয় ভিতরে যে বিষয়গুলো আছে, অর্থাৎ পাওনাদার বিলটা কি, এগুলো একটু বুঝতে হবে। দেখো পাওনাদার আরেক নাম কি? পদ্য না? পদ্য হিসাব, পদ্য হিসাব এটা কি ভাইয়া? পদ্য বিল। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো ভাইয়া? কেউ বুঝো? তোমরা যারা ক্লাসটা দেখতেছো অনেকেই বুঝো না যে ভাই পদ্য হিসাব পদ্য বিল মানে কি? পদ্য হিসাবের আরেক নাম হচ্ছে পদ্য বিল। পদ্য হিসাবের আরেক নাম হচ্ছে কি? পদ্য বিল। না ভাইয়া, পদ্য হিসাবের আরেক নাম
পদ্মবিল না, সেটা কি দেখো, এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো পদ্ম হিসাব কোনটা, ধরো তুমি এখান থেকে ধরো পারচেস করছো 10,000 টাকা, হ্যাঁ, ধরো 10,000 টাকা ক্রয় করছো, 10,000 টাকা ক্রয় করছো, ধরো এখানে দেখো তোমার আমি বলি, দেখো তুমি এখানে হচ্ছে 10,000 টাকা পারচেস করছো, তার মানে পদ্ম হিসাব মানে কি জানো, মৌখিক বিক্রয়, মৌখিক বিক্রয়, হ্যাঁ মৌখিক বিক্রয়, মনে রাখবা, মৌখিক বিক্রয়। আর পদ্মবিল মানে লিখিত আকারে বিক্রয়, লিখিত আকারে বিক্রয়, লিখিত আকারে বিক্রয়, এটা মনে রাখবা, মৌখিক বিক্রয়, লিখিত বিক্রয়। দেখো এখন বিষয়টা কি দেখো, ধরো এই 10,000 টাকার প্রোডাক্ট আমি নিজেকে পারচেস করবো, আমি নিজে পারচেস করব, ধরো আমার এখানে পদ্ম হিসাব যেটা ছিল এটা একটা, আর পদ্ম বিল তোমার আমি বুঝাই, দেখো পদ্ম হিসাব মানে আমি ধরো আমার একটা বন্ধুর দোকান আছে, আমি বন্ধুর দোকানে আছে, আমি বন্ধুর দোকানে গেলাম, বললাম যে বন্ধু আমার 10,000 টাকার পণ্য দে, বা আমি চাল নিয়ে যাচ্ছি, পরে তোরে টাকা দিয়ে যাবো। তখন সে কি বললো, বলছে আচ্ছা ঠিক আছে তুই নিয়ে যা, পরে টাকা দিয়ে দিবি। তাহলে এই যে দেখো এই যে মৌখিক, এটা হচ্ছে মৌখিক, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা যেটা নিলাম তার কাছে আমি কোনো টাকা দেই নাই, প্লাস তাকে মৌখিক আমি বলছি যে বন্ধু আমি তোমাদের পরে টাকাটা দিয়ে দিব, তখন সে বলছে কি আচ্ছা ঠিক আছে প্রোডাক্টটা নিয়ে যাও। এইটা হচ্ছে পদ্ম হিসাব, এটা কি ভাইয়া, পদ্ম হিসাব। এখন এই পাশে আসো, এটা হচ্ছে অপরিচিত একটা দোকান, এটা হচ্ছে অপরিচিত একটা দোকান, দেখো বুঝো, অপরিচিত একটা দোকান। তো এই যে অপরিচিত যে দোকানে তুমি দেখো, অপরিচিত দোকানে গেলাম, বললাম যে ভাই আমি সেম ভাবে বললাম যে ভাই আমাকে ধরো 100 টাকার বা 1,000 টাকার প্রোডাক্ট দেন। তখন সে বলছে যে ভাই আমি তো আপনাকে চিনি না, এখন আপনি যদি প্রোডাক্টটা নিয়ে যদি চলে যান তাহলে তো আমি তো আপনাকে আর খুঁজে পাবো না। তখন তুমি বলছো যে না ভাই আমি অমুক কলেজের টিচার, কার্ডও দেখাইছে, তখনও বলছে যে না ভাইয়া এটা তো ফেকও হতে পারে, তা আমি আপনাকে বাকিতে দিতে পারবো না। তখন সে বললো কই একটা কারণে দিতে পারে, কি কারণে, যদি সেটা লিখিত আকারে বাকি নাও। লিখিত আকারে মানে কি, এইভাবে একটা ডকুমেন্ট থাকবে, এইভাবে একটা ডকুমেন্ট থাকবে, এখানে লিখিত থাকবে, ধরো আমি আমি তো নিজে পারচেস করতেছি, তাহলে এখানে লেখা থাকবে আমার নাম সুমন, ধরো এখানে অপরিচিত যে দোকানটা, ধরো ধরো রহিম, তাহলে ধরো রহিমের দোকান থেকে আমি এত তারিখে 1,000 টাকার প্রোডাক্ট বাকিতে বাকিতে ক্রয় করছি, এবং এই টাকাটা আমি এত দিনের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকিব। যদি পরিশোধ করতে যদি না পারি বা অসমর্থ হয়, তখন আইনগত যদি ব্যবস্থা বিক্রেতা গ্রহণ করে সেটাকে আমি মেনে নেব। এইভাবে একটা লিখিত আকারে ডকুমেন্ট থাকবে, সেটাকে আমরা বলি কি পদ্মবিল, সেটাকে বলি কি আমরা পদ্মবিল। তাহলে বুঝছো, তুমি যখন কোনো দোকান থেকে মৌখিক আকারে বাকি নিতে পারবে, এটা হচ্ছে পদ্ম হিসাব। আর যখন তুমি কোনো লিখিত আকারে বাকিটা নিবা তখন আমরা বলি কি সেটাকে পদ্মবিল। তাহলে পদ্ম হিসাব আর পদ্মবিলের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এখন আসি এই ম্যাথের সমস্যায় সমাধান আসি, দেখো কি বলছে। এখন এখানে একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো আমি এখানে বুঝাই তোমাকে আগে, দেখো পানাদারকে কি বলতে, পানাদারের বিলে স্বীকৃতি প্রদান, পানাদারের বিলে স্বীকৃতি প্রদান, বিলে স্বীকৃতি প্রদান। হ্যাঁ আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা লাগবে না। দেখো পানাদারের বিলে স্বীকৃতি প্রদান, বিলে স্বীকৃতি প্রদান বলতে ভাই কি জানো, বিলে স্বীকৃতি প্রদান দেখো তুমি মনে রাখো, অপরিচিত একটা দোকান থেকে ধরো, হ্যাঁ অপরিচিত অপরিচিত একটা দোকান থেকে, জাস্ট আমি কোয়েকশনটা বোঝাতে চেষ্টা করতেছি, আনসার এটাই আমাদের, আমাদের এটাই আনসার, একটু বুঝো। অপরিচিত একটা দোকান থেকে তুমি পারচেস করছো, প্রথমে ধরো ক্রয় হিসাব, প্রশ্নটা বুঝো, বুঝছো, ওই আনসার দেখে তুমি মুখস্থ করবা, হ্যাঁ এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আমি পারছি, ঠিক আছে পারছো, কিন্তু আসলে বিষয়টা কি ঘটছে এটা তুমি মনে করো অনেকে জানে না, তো এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে নাও। দেখো ক্রয় হিসাব ডেবিট, ধরো তুমি 1,000 টাকা ক্রয় করছো, তাহলে ক্রয় হিসাব ডেবিট। এখন দেখো পানাদার হিসাব কি হবে, পানাদার হিসাব হবে, ধরো পানাদার, পানাদার না লিখে আমরা পদ্ম হিসাব লিখি, হ্যাঁ এটা সুন্দর, মানে পানাদার হচ্ছে একটা ওই ক্লাস 10-এ পড়ছো, ওটা দরকার নেই। আচ্ছা তো আপডেট নাম যেটা, এটা একটু আলোচনা করে দেখো, পদ্ম হিসাব ক্রেডিট, পদ্ম হিসাব ক্রেডিট কত, 1,000 টাকা। এখন এখানে একটা জিনিস শুনো, তুমি এই লেনদেনটা দেখে বুঝতে পারবা না এটা কিসের, এটা হচ্ছে মৌখিক বিক্রয়। কি বিক্রয়, মৌখিক বিক্রয়, ঠিক আছে। এখন এখানে বলছে কি দেখো, পানাদারকে বিলে স্বীকৃতি প্রদান করে দিয়েছে, বিলে স্বীকৃতি প্রদান, অর্থাৎ তোমার আমি একটা কথা বলি, দেখো প্রশ্নটা বুঝো কিন্তু, হ্যাঁ দেখো ধরো তুমি জুনের 1 তারিখে পারচেস করছো, জুনের 1 তারিখে পারচেস করছো, তো পারচেস করার পর হঠাৎ করে ওই ব্যবসায় প্রতিষ্ঠান হঠাৎ করে বলতেছে, মনে করতেছে যে আমি তো জুনের 1 তারিখে ওই ব্যক্তির কাছে প্রোডাক্টটা বিক্রয় করছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যদি ওর কাছ থেকে টাকাটা না পাই
তখন ধরো আমার বাসা ধরো তার থেকে বেশি দূরে না, সে কি করছে আমার বাসায় চলে আসছে, তখন বলছে ভাই আমি আসলে তো আপনাকে চিনি না, আপনার কাছে তো আমি মৌখিক বিক্রয় করছি, এখন টাকাটা যদি না পাই আমার তো সন্দেহ হচ্ছে, তাহলে আপনি যে মৌখিক বিক্রয়টা যেটা করছি ওটাকে আমি লিখিত আকারে করে ফেলতে চাচ্ছি। তখন কি হবে ভাইয়া দেখো, তোমার এই যে মৌখিক যে পদ হিসাব যেটা ক্রেডিট ছিল সেটা কি হয়ে যাচ্ছে, মানে লিখিত আকারে হয়ে যাচ্ছে, অর্থাৎ মৌখিক যেটাকে সেটাকে আমরা কিসে বাস্তবায়ন করে দিচ্ছি, লিখিত আকারে, অর্থাৎ মৌখিকটাকে আমরা লিখিত আকারে নিয়ে নিচ্ছি। অর্থাৎ কি হচ্ছে ঘটনাটা, তোমার বাসায় গেছে ও ডকুমেন্ট নিয়ে, ধরো একটা ডকুমেন্ট নিয়ে গেছে, এভাবে দলিলপত্র নিয়ে গেছে, বলছে যে ভাই আপনি যে পাওনাদার যেটা মৌখিক ছিল ওইটাকে আমরা লিখিত আকারে মানে লিখিত আকারে রূপান্তর করব। তাহলে দেখো লিখিত আকারে যদি রূপান্তর করা হয় তাহলে আমার কি হবে, প্রদ্যহ বিল হয়ে যাবে। কি হয়ে যাবে, প্রদ্যহ বিল। তাহলে দেখো প্রদ্যহ বিল হবে কি ভাইয়া, ক্রেডিট। প্রদ্যহ বিল হচ্ছে কি, ক্রেডিট। প্রদ্যহ বিল হচ্ছে কি, ক্রেডিট। প্রদ্যহ বিল ক্রেডিট। আমি এখানে লিখে দিই, দেখো প্রদ্যহ বিল ক্রেডিট, ঠিক আছে, প্রদ্যহ বিল ক্রেডিট। এখন ডেবিট হবে কি, দেখো প্রদ্যহ বিল তো 1,000 টাকা। তুমি এখন চিন্তা করো তো ভাইয়া, তোমার কাছে তো আগেও সে 1,000 টাকাই পাইতো, এখন সে প্রদ্যহ বিল আর 1,000 টাকা পাচ্ছে। তার মানে কি তুমি আগের টাকাটা কি এখন আবার টাকা দিবা নাকি, 1,000 খাতে দুইবার দিবা না? ওই যে আগে যে মৌখিক যে পদ্য হিসাবটা ছিল, সে ভয় পেয়েছিল যে তুমি টাকাটা পেড করবা কিনা, এই জন্য সে কি করছে, পদ্য হিসাবটাকে পদ্য বিলে কনভার্ট করে ফেলছে। তাহলে পদ্য হিসাবটাকে যখন আমি পদ্য বিলে কনভার্ট করে ফেলবো, তখন পদ্য হিসাব যে ক্রেডিট ব্যালেন্স ছিল সেটা কমে ডেবিট হয়ে যাবে। তাহলে আমার কি হবে ভাইয়া, পদ্য হিসাব হবে ডেবিট। পদ্য হিসাব কি হবে, ডেবিট হবে, ঠিক আছে। ডেবিট হবে কত, 1,000 টাকা। বুঝতে পারছো, জাস্ট তোমার মৌখিক বিক্রয়টাকে লিখিত আকারে ট্রান্সফার করে দেওয়া, অর্থাৎ পদ্য হিসাবটাকে আমি কি করে দিছি, লিখিত অর্থাৎ পদ্য বিলে ট্রান্সফার করে দিছি। তখন আমার এই যে আগে পদ্য হিসাবে যে মৌখিক যে 1,000 টাকা পাইতো সেটা এখন লিখিততে আমি ট্রান্সফার করে দিলাম, আর মৌখিক যে 1,000 টাকা পাইতো সেটা আমার এখন কমে ডেবিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে একটা দায় কমছে, একটা দায় বাড়ছে, এটাই হচ্ছে আমাদের আনসার, পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান। মানে আগে যে পাওনাদারটা পদ্য হিসাব যেটা ছিল নরমালি, ওটাকে জাস্ট লিখিত আকারে পদ্য বিলে কনভার্ট করা হয়েছে। আচ্ছা এরপরে যাই, দেখো বুঝতে পারছো? আচ্ছা আসলে অনেকে বলবা যে দেখো ভাইয়া কি করাইলেন, একটা প্রশ্নের এত পেঁচায় পেঁচায় পড়াইলেন, কিছুই বুঝলাম না। ভাইয়া আমি একটা কথা বলি, দেখো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ, এইভাবে পড়লে হবে না। তুমি যেভাবে ভাবতেছো ওইভাবে করলে হবে না। তুমি দেখো যখন একটা পরীক্ষার কেন্দ্রে বসবা, দেখবো যে হাজার হাজার মানুষ পরীক্ষা দিচ্ছে, তুমি দেখে দেখবা যে বই পেয়ে যাবা যে এই কোয়েশনটা তো আমি পারবো বা ইজি না। ভাইয়া তোমার এমন কিছু কোয়েশন দিবে যেটা তুমি আসলে ভুল করে চলে আসবা। এই যে পানাদারকে চেকের মাধ্যমে প্রদান, এইগুলোই ভুল করবা। তোমার হচ্ছে কি, তুমি দেখো এইটা নিয়ে যদি তোমার স্পষ্ট ধারণা থাকে, এই কোয়েকশনটা নিয়ে যদি তোমার স্পষ্ট ধারণা থাকে, বিশ্বাস করো তোমারও যদি মনে করে গাছেও যদি এক হাত দিয়ে ঝুলাই রাখে আর তুমি যদি মনে করে একটা চোখে দেখতে পারো একটা হাত ফাঁকা থাকে, তুমি এরপরও এই বিতটা ভরাট করতে পারবো, ভয় পাবা না। কারণ কি, তোমার ক্লিয়ার ধারণা আছে। আর একটা জিনিস মনে রাখবা, আমাদের কমার্সের যেটা ব্যবসায় ইউনিটের, এগুলোর কম্পিটিশন অনেক বেশি। যারা একবার ক্লিয়ার ধারণা নিয়ে যাবা তারাই চান্স পাবা। আর যারা এমনিতে মুখস্থ করবা ভাইয়া, তুমি মুখস্থ যদি করতে চাও, তোমার জন্য কমার্স না, তোমার ব্যবসা ইউনিট তোমার জন্য না, ঠিক আছে? ব্যবসায়ী শিক্ষা তোমার জন্য না। তুমি কি করবা, আর্টসের প্রিপারেশন না, যাও শুধু মুখস্থ করবা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে, ওইটা আসবে না। ধরো স্বাধীনতা দিবস কবে, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার মানবাধিকার দিবস কবে, এগুলো জাস্ট মুখস্থ করবা, সাধারণ জ্ঞান, ঠিক আছে, ওইখানে পড়লে হবে। কিন্তু তুমি যদি হিসাব বিজ্ঞান পড়তে চাও, তোমার চান্স পাওয়ার ফ্যাক্টর হচ্ছে দুইটা, চান্স পাওয়ার অনলি ফ্যাক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ইংলিশ। অ্যাকাউন্টিং ইংলিশ যারা ভালো থাকে তারা কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, আর যারা অ্যাকাউন্টিং অথবা ইংলিশে দুর্বল থাকে তারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছে এখন। তা তোমরাই বুঝতে পারবে আগে কি করছে কিনা, বুঝে বুঝে পড়া নাই, এই জন্য বুঝে বুঝে পড়তে হবে। আমরা যতগুলাই কোয়েকশন করাই, বিশ্বাস করবা কিনা আসলে জানি না, আমরা যখন পেড বেসের যে ক্লাসগুলো করি, আমরা প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহের হোমওয়ার্ক যেগুলো থাকে স্টুডেন্টের, তারা যদি কখনো কোনো সমস্যা না বুঝে, ম্যাথ না বুঝে, সেগুলো সব আমাকে ইনবক্স করে আমাদের পেজে, আমরা সেগুলা কি করি, পেড বেসের ক্লাসটা নেওয়ার পর শেষে আমরা সমাধান করে দিই। তোমরাই বলো কোন একাডেমি আছে যে একাডেমিতে তোমার প্রবলেমগুলোকে ওইভাবে সলভ করে দিবে? আছে? একমাত্র আমরাই তোমাদেরকে এভাবে সলভ করে দিব। পাম দিচ্ছি না, কোনো প্রচার বিজ্ঞাপন চালাচ্ছি না, ঠিক আছে? আমরা আসলে যেটা করি সেটাই বলতেছি। তোমার চাইলে মন চাইলে আমাদের ক্লাস যদি ভালো লাগে ভাইয়া, বুঝতে পারো, তাহলে তুমি আমাদের পেড বেচে ভর্তি হতে পারো। আর যদি না ভালো লাগে, দরকার নেই ভাইয়া, অন্য কোথাও ভর্তি হতে পারো। তোমার যেখানে মনে রাখবা, প্রিপারেশন নিবা 10 বছর ধরে না, অনলি 1 বছর। সেকেন্ড টাইম বাদ দাও, ফার্স্ট টাইমে যারা আছো প্রিপারেশন নিবা 1 বছর, ঠিক আছে? এখন তুমি যেখানে কমফোর্ট, যেখানে বুঝতে পারবা, তোমার সেখানে যাওয়া উচিত।
নিজেকে ফোর্স করে কখনো কোথাও আটকে রাখা যাবে না। যেখানে বুঝবা ভালো হবে সেখানে ভর্তি হয়ে প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো, তাহলেই হবে। এখানে যাই আমরা, দেখো এরপরে কোয়েকশনে কি আছে দেখো। এই যে ভাইয়া এই কোয়েকশন দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এবার যেটা হয়েছে কি দেখো, এই কোয়েকশনটা যখন একবার প্রশ্ন বাতিল করা হয়েছে, বাতিলও এই কোয়েকশনটা আসছে, আবার এই কোয়েকশনটা যখন আবার পুনরায় পরীক্ষা নিয়েছে তখন এই কোয়েকশনটা চলে আসছে, রিপিট, আসলে রিপিট। ঠিক আছে, তো এখন এখানে দেখো কি বলছে, দেখো কোয়েকশনটা পড়ি দেখো। মাহরিন মেহনাজ একটি অংশীদার। মাহরিন এবং মেহনাজ ছিল কয়জন অংশীদার ভাইয়া? দুইজন অংশীদার, দুইজন অংশীদার। তাদের মুনাফা বন্টন 5:2। তারা স্নেহাকে 4/1 মুনাফা বন্টনে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে? যারা ক্লাসটা দেখতেছো পারবা এটা বলতে, পারবা আনসারটা? দেখো ভাইয়া যেগুলো বলবে আজকে আমি যে ক্লাসটা করাবো, যে নতুন অনুপাত যে সূত্রটা বলবো, বিশ্বাস করো তুমি যদি এই সূত্রটা যদি বুঝতে পারো, নতুন অনুপাত তোমার যদি 3জন 4জন ব্যক্তিও থাকে, তোমার বের করতে কোনো প্রবলেম হবে না, একদম ইজিলি বের করে নিতে পারবা, একদম ইজিলি বের করে নিতে পারবা। ঠিক আছে ভাইয়ার জাস্ট ক্যালকুলেশনটা দেখো, তুমি যদি পারো তাহলে তোমার 25 থেকে 30 সেকেন্ড লাগবে বের করতে, আমার 20 সেকেন্ড লাগে। এখন তোমাদেরকে পড়াচ্ছি, একটু বুঝি বুঝি পড়াচ্ছি, জাস্ট আমাকে 1.5 থেকে 2 মিনিট লাগবে। দেখো এখন এখানে দেখো কি বলছে, মাহরিন মেহনাজ অংশীদার, তারা দুইজন যখন অংশীদার ছিল 5:2, মানে কি ভাইয়া? এখানে একটু দেখো, আমরা খুবই কম পড়বো কিন্তু বুঝে বুঝে পড়বো, ঠিক আছে, বুঝে বুঝে পড়বো। আমি তো বলেছি আজকের ক্লাসটা যারা করতেছো ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গায় পরীক্ষা দাও, একটা প্রশ্ন কমন থাকবেই, একটা প্রশ্ন কমন থাকবে। দেখো মাহরিন আর মেহনাজ, ঠিক আছে, একজন পায় কত ভাগ ভাইয়া? 5 ভাগ, একজন পায় 2 ভাগ, একজন পায় 5 ভাগ, একজন 2 ভাগ। এখন তারা স্নেহাকে 4/1 মুনাফা বন্টনের ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। কথা বুঝছো? শুনো, স্নেহাকে তারা কি করছে দেখো, স্নেহাকে কি করছে, স্নেহাকে হচ্ছে 4/1 দিচ্ছে। তুমি একটা জিনিস চিন্তা করো, এই 4/1 যদি স্নেহা পেয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে কয় ভাগ? 4/1 চলে গেলে কয় ভাগ থাকে? 4/3 অবশিষ্ট থাকে। এটা বুঝো আগে, এটা বুঝো আগে। স্নেহাকে তারা 4 ভাগ দিত, 4/1 দিয়ে দিত, তাহলে অবশিষ্ট থাকে কত ভাগ ভাইয়া? 4/3 অবশিষ্ট থাকে। ঠিক আছে, এটা মনে রাখো। এখন আমি আর কিছু বলবো না, এখানে কোনো কিছু বুঝাবো না, জাস্ট আমি ক্যালকুলেশনে চলে যাবো। ঠিক আছে, দেখো ভাইয়ার এই সূত্রটা একদম ভালোভাবে খাতায় নোট করে নিতে পারো। হ্যাঁ, মাহরিন, আচ্ছা আমি আগে লিখি নতুন অনুপাত, আমি আরেকটু উপরে নিব না, নতুন নতুন অনুপাত। হ্যাঁ, নতুন অনুপাত। দেখো নতুন অনুপাত বলতে কি হবে, দেখো মাহরিন নতুন অনুপাত যে বের করবা, আসলে আমি এখানে এত বড় বড় লিখতে তো আসলে জায়গায় হবে না। হ্যাঁ, আমি একটু ওইদিকে দেখি। আচ্ছা তোমরা কি সাইড থেকে দেখতে পাচ্ছ, মানে পুরো বোর্ড কি দেখা যাচ্ছে? নতুন অনুপাত, এই নতুন অনুপাত বের করার সূত্র হচ্ছে, মনে রাখবা, পুরাতন পুরাতন অনুপাত ইন্টু অবশিষ্ট অনুপাত। হ্যাঁ, অবশিষ্ট অনুপাত। নতুন অনুপাত, নতুন অনুপাত বের করার সূত্র কি ভাইয়া? নতুন অনুপাত বের করার সূত্র হচ্ছে পুরাতন অনুপাত ইন্টু অবশিষ্ট অনুপাত। তাহলে আমরা এখন দেখি, এখন নাম ধরে ধরে আমরা লিখবো। ঠিক আছে, কে কে ছিল? মাহরিন ছিল, বলছে নতুন অনুপাত বের করতে। এই নতুন অনুপাত বের করার সূত্র এটা, এটা মনে রাখলে তোমার শেষ, আর আমার ক্লাসটা করা লাগবে না। যাও দেখো এখানে কি আছে, দেখো মাহরিন। তাহলে মাহরিন আমরা এখানে একটু লিখি, মাহরিন। দেখো মাহরিন পুরাতন অনুপাত কি ভাইয়া? পুরাতন অনুপাত, পুরাতন অনুপাত কি ভাইয়া? 5:2। দেখো এখন তুমি বলবা যে ভাইয়া পুরাতন অনুপাত কোনটা? মনে রাখবা প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাই পুরাতন, প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে পুরাতন। তাহলে প্রথমে দেওয়া আছে কি 5:2। তাহলে দেখো এখন এখানে দুইটা যোগ করো, 5 আর 2 যোগ করো, কত হয়? 5 + 2 = কত? 7। তাহলে এই 7 ভাগের প্রথমটা কি ছিল? মাহরিন। এই 5 ভাগ কে পায়? মাহরিন পায়। আর মেহনাজ কয় ভাগ পায়? 2 ভাগ। তাহলে টোটাল কত? যোগ করবো, মনে রাখো 5 আর 2 যোগ করবা, কত হয়? 7। প্রথম উপাদানটা কার? মাহরিনের। 5 ভাগ কে পায়? মাহরিন পায়। তাহলে 5 ভাগ এখানে বসবে। এরপরে কি আছে দেখো, মেহনাজ। মেহনাজ, মেহনাজ কয় ভাগ পায় ভাইয়া? মেহনাজ বা পায় কত? 2 ভাগ। তাহলে 7-এর 2 ভাগ পায়। ঠিক আছে,
এরপরে আরেকটা জিনিস মনে রাখো, এটা কি স্নেহা, স্নেহা, স্নেহারটা কিছু করতে হবে না, জাস্ট আমি লিখে রেখে দিলাম এখানে। হ্যাঁ, মনে রাখো স্নেহারটা কিছুই করতে হবে না। স্নেহা কত হয়? প্রায় 4/1 এখন তুমি এখানে আসো, এখানে গুণ দিলাম, কি দিছি আমি? গুণ অবশিষ্ট। আমি কিন্তু অবশিষ্ট আগে বের করে দিছি। 4/1 ওকে যদি মানে স্নেহাকে যদি প্রোভাইড করে, তাহলে অবশিষ্ট থাকে কয় ভাগ? 4/3 তাহলে এখানে 4/3, 4/3। হ্যাঁ, এখানে কি গুণ দিব না? এখানে কিছুই গুণ দিতে হবে না। হ্যাঁ, কারণ গুণ দিব না, কারণ দেখো স্যাক্রিফাইস করবে কারা? কারা ত্যাগ করবে? স্নেহাকে দিতে গেলে কারা ত্যাগ করবে? মুনাফাটা কারা ত্যাগ করতেছে? মাহরিন আর মেহনাজ ত্যাগ করতেছে। এই জন্য আমি অবশিষ্ট অনুপাত তাদের দুইজনের সাথে গুণ দিব, আমি তার সাথে গুণ দিব না, কারণ স্নেহাকে বলে দিছে তুমি 4/1 পাবা, আর বাকি যে অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে মাহরিন আর মেহনাজ বন্টন করে নিবে। তাহলে এখানে হিসাব করো, 4 সাথে নিচে নিচে গুণ হয়, ঠিক আছে ভাইয়া? 3×5 কত? 15। হ্যাঁ, 3×5 15, আর এটা 4 সাথে কত? 28। এরপরে 3×2 কত? 6, 4 সাথে কত? 28। ঠিক আছে ভাইয়া, এটা দেখো। এখন একটা জিনিস মনে রাখো, আমি তোমাদেরকে একটু আলাদাভাবে দেখাই। ধরো ধরো তোমার যদি এখানে থাকে x/2 অনুপাত y/2, তুমি কি করবা এখানে? তোমার যদি বলি এটার আনসার কি হবে, তুমি মনে রাখবা নিচের হরগুলো যখন মিলে যায় তখন বাদ, তাহলে আমাদের আনসার হবে কি? 1x/y, অর্থাৎ x অনুপাত y। যখন নিচের হরগুলো মিলে যাবে তখন বাদ দিতে হবে। তাহলে দেখো আমার এখানে যে হর আছে, এখানে যে হর আছে মিলে গেছে, তাহলে আমি নিচের হরটাকেও মিলিয়ে ফেলি, তাহলে আমি কি করবো? সব হরকে একবারে বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে হর মিলাবো আমি, আগে মনে রাখবা হরকে মিলাবো আমি। ঠিক আছে, তাহলে দেখো এখানেও 28, এখানেও 28 আছে, তাহলে আমার এখানে কত হইতে হবে? 28। তাহলে আমি 4-এর সাথে কত গুণ করলে 28 হয়? 7, 4 সাথে 28। এখন তুমি একটা জিনিস মনে রাখবা, যে জিনিসটা গুণ দিবা, যে সংখ্যাটা গুণ দিয়ে 28 করেছো, সেটা শুধু হরের সাথে না, সেটা লবের সাথে গুণ দিতে হবে। তাহলে লবের সাথে গুণ দিবা কত? সেম জিনিস, 7 দিয়ে গুণ দাও। 7 থেকে কত? 7, 7 থেকে 7। এখন আমরা কি করব বলো? এখন আমরা এখানে বসে দিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মাহরিন, মেহনাজ, স্নেহা। তাহলে দেখো এই যে হর মিলে গেছে, তাই না? 28, এই দুইটা হর মিলে গেছে, তাহলে আমাদের হর হর বাদ। আমি এরপরে এখানে লিখে দিচ্ছি ছোট করে। প্রথমটা ছিল যেটা, জায়গা হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা তাও জানি না। এখানে লিখি, দেখো আমি একটা আলাদা কালি নিই, কলম কালো কালি নিছি। দেখো এখানে কি আছে, দেখো 15/28, 15/28। ঠিক আছে, এরপরে কত ছিল ভাইয়া? 6/28, 6 আর কত? 6/28। এরপরে কত ছিল ভাইয়া? 7/28। এই যে দেখো হর মিলে গেছে ভাইয়া, হর বাদ, তাহলে আমার আনসার কত হবে? 15/6/7। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আনসার হবে 15/6/7। দেখো তো ভাইয়া কোথাও আছে কিনা? এই যে ভাইয়া আমাদের আনসার, দেখো 15/6/7। ঠিক আছে, যা সূত্রটা মনে রাখবা, আর এইখানটা একটু মনে রাখবা, এটা জাস্ট আমি গুণ দিলাম কেন? মিলানোর জন্য, হরকে মিলানোর জন্য। হ্যাঁ, এইভাবে যারা বুঝো নাই ক্লাসটা আরেকবার দেখে নিবা, তাহলে দেখবো পারবা। তাহলে আমাদের এটা শেষ। যারা ক্লাসটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও তো যে এই ম্যাথটা আসলে বুঝতে পারছো কিনা, বলো তো। যারা ক্লাসটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও তো যে এই ম্যাথটা আসলে বুঝতে পেরেছো কিনা, বলো। আচ্ছা, এরপরে যাই, আমি নেক্সট কোয়েশনে যাই। হ্যাঁ, দেখো এই যে ভাই দেখো, সমাপনী, সমাপনী, সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয়, নিট লাভের প্রভাব কি হবে? নিট লাভের প্রভাব কি হবে? বিশ্বাস করো ভাই, যারা আমাদের এখানে ক্লাসটা করতেছে এগুলো মুখস্থ ছাড়া তোমাদের কোনো জীবনে উপায় নাই। তোমরা এগুলো মুখস্থই করো আজীবন, বুঝে বুঝে কখনোই পড়ো না। ঠিক আছে, যারাই ক্লাসটা দেখতেছো কেউ যদি পারো তাহলে ভালো, সেটা ভালো। ধরো যদিও পারো, এটা পড়ানোর আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, মনে করো যে 3 থেকে 4 জন বা 4-5 জন পারবা, আর বাকি যারা ক্লাসটা দেখতেছো তোমরা সবাই এটা মুখস্থ করো যে হ্যাঁ আমার যদি সমাপনী মজুদ পণ্য কমে তাহলে এটা ঘটবে। আসলে বিষয়টা কি এরকম, তুমি একটু জাস্ট সিদ্ধান্ত, মানে তুমি একটু নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা করো যে আসলে সমাপনী মজুদ পণ্য কম দেখাইলে কি ঘটে। তুমি একটা জিনিস দেখো এখানে। হ্যাঁ, দেখো আমরা যখন, তুমি একটা জিনিস দেখো, আমরা কি করি যখন প্রফিট বের করি, প্রফিট যখন বের করি, ধরো আমরা কি করি ভাইয়া, তুমি সাপোজ আমি একটা ম্যাথেই দেখাচ্ছি তোমাকে। ধরো 100 টাকা লিখলাম, বিক্রয় করছি 100 টাকা। এখন কি করবো এখানে? মাইনাস কি লিখবো? বিক্রিত পণ্যের বেটা মাইনাস করবো না? তুমি এখানে দেখো বিক্রিত পণ্যের বেটা মাইনাস করবো। তুমি সাপোজ এটা দেখো, ধরো প্রথমে আমার কি লিখি? ক্রয়, ক্রয় ধরো 10 টাকা। ক্রয় কত? 10 টাকা, না একটু বেশি লিখি, 20 টাকা। আসলে আগে প্রারম্ভিকটা লেখা দরকার ছিল। ধরো প্রারম্ভিক মজুদ পণ্য,
শুনো, যখন তোমরা চিন্তা করবা যে আমি এটা তো বুঝতেছি না কি করব, উপস্থিতে জাস্ট তুমি একটা সমীকরণ দাঁড় করে মানে ম্যাথ করার চিন্তা করবা, খুব ইজিলি পারবা। জাস্ট আমি একটু সমীকরণ মানে আলাদাভাবে ম্যাথটা করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরে প্রবলেম না থাকে, মানে তোমরা এটা ইজিলি মাথায় রাখতে পারো। দেখো প্রারম্ভিক মজুত পণ্য, এটা কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ। ধরো প্রারম্ভিক মজুদ কত, এটা আমি একটু ধরে লিখি। 100 টাকাটা এখানে লিখলাম। প্রারম্ভিক মজুদ ধরো 20 টাকা ক্রয়, ধরো নিট ক্রয় লিখি এখানে। হ্যাঁ, ওই যে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এগুলো প্লাস মাইনাস করে আমার এখানে ধরো কত ছিল, 20 টাকা ছিল। এখন আমি এই দুটো যোগ করবো, তাই না ভাইয়া? কত, 40 টাকা। এখান থেকে প্রত্যক্ষ খরচ এগুলো বাদে দিলাম। সাপোজ আমি একটু জাস্ট একদম সুন্দর মানে একটা সহজ ভাবে দেখাচ্ছি। দেখো দুইটা যোগ করে 40 টাকা। এখন আমি এখানে মাইনাস কি করবো ভাইয়া? সমাপনী মজুত পণ্য মাইনাস করবো। দেখো তাহলে সমাপনী মজুত পণ্য, দেখো তুমি কি করতেছো, দেখো সমাপনী মজুত পণ্য যদি মাইনাস করো, ধরো এখানে সমাপনী মজুত পণ্য 20 টাকা মাইনাস করলা, কত টাকা? 20 টাকা মাইনাস করলা। তাহলে দেখো আমার এখানে সমাপনী মজুত পণ্য যে 20 টাকা মাইনাস করলা, তাহলে এখানে কি করছে দেখো, তোমার বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হয়েছে? 40 থেকে 20 গেলে কত, 20। তাহলে আমরা লিখে দিছি বিক্রিত পণ্যের ব্যয় কি করি, বিক্রয় থেকে মাইনাস। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যদি ওই বিক্রয় থেকে 20 টাকা মাইনাস করো, কত হয়? 80 টাকা হয়। কত টাকা হয়? 80 টাকা। 80 টাকা কি ভাইয়া? মোট লাভ। কি হয় এটা? মোট লাভ। এখন তোমার কি বলছে দেখো, এখন কি বলছে দেখো, এটা হচ্ছে 80 টাকা, বুঝো। এরপরে দেখো বলছে কি, সমাপনী মজুত পণ্য কম দেখানো হলে, তুমি একটা জিনিস মনে রাখো ভাইয়া, একটা জিনিস মনে রাখো, সমাপনী মজুত পণ্য আমি কত ধরছি ভাইয়া? সমাপনী মজুত পণ্য কত ধরছি? 20 টাকা। এখন এই 20 টাকা যদি আমি না ধরে আমি যদি কম দেখাই, কি দেখাই? কম দেখাই, তাহলে আমার কি ঘটতেছে দেখো, 20 টাকার জায়গায় ধরে আমি যদি 10 টাকা দেখাই, 10 টাকা দেখাই, তাহলে কি হয় তুমি চিন্তা করো। এই যে 20 টাকার সময় আমার প্রফিট কত ছিল? 80 টাকা, এটা মনে রাখো। হ্যাঁ, 20 টাকার সময় প্রফিট ছিল 80 টাকা। আর সমাপনী মজুত পণ্য যখন 20 টাকার জায়গায় আমি 10 টাকা লিখতেছি, অর্থাৎ কম লিখতেছি, তখন আমার এখানে কত হচ্ছে দেখো, আমার এখানে 40 থেকে যদি 10 বাদ দিই কত থাকে? 30 টাকা থাকে। কত থাকে? 30 টাকা। তাহলে 100 থেকে এখন 30 টাকা বাদ দাও, দেখো আমার অটোমেটিক্যালি আমার কি হয়েছে দেখো, মুনাফাটা কমে গেছে। বুঝতে পেরেছো? মোট মুনাফাটা কমে গেছে। তার মানে আমার সমাপনী মজুত পণ্য যখন কম দেখাচ্ছে, তখন আমার প্রফিটটা হচ্ছে কত দেখো, 70 টাকা হচ্ছে। তাহলে এখানে তো মোট লাভের কোনো উপাদান নাই। তাহলে মোট লাভ, আমরা জানি মোট লাভ যদি কমে, নিচে নিট লাভ থাকে, নিট লাভও কমে যাবে। ঠিক আছে, এখানে অপশনে থাকতে পারতো কিন্তু নাই। তাহলে এখানে কি হবে দেখো, আমাদের যখন সমাপনী মজুত পণ্য কম দেখানো হবে, তখন আসলে কি করতেছে, আমাদের নিট লাভটা কম দেখানো হয়, নিট লাভ কম দেখানো হয়। এইভাবে একটু চিন্তা করে মাথায় সেট করে রাখবা, মুখস্থ করবা না, না হলে ভুলে যাবা। আচ্ছা দেখো, এরপরে যাও, এইখানে দেখো কি বলছে দেখো, নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়? নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়? বুঝো ভাইয়া, শেয়ার হোল্ডারদের সত্ত্ব মানে কি জানো? এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। কি ভাইয়া? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, ঠিক আছে। দেখো মালিকানা সত্ত্ব, তাহলে সংরক্ষিত মুনাফা, সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, মনে রাখবা এই সবগুলাই হচ্ছে কি ভাইয়া, মালিকানা সত্ত্বের উপাদান। এই সবগুলাই কি মালিকানা সত্ত্বের উপাদান। আর এই যে শেয়ার বিনিয়োগ, এই শেয়ারে যখন বিনিয়োগ করবা, এটা হচ্ছে বিনিয়োগ এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি বিনিয়োগ কার্যাবলীর অন্তর্ভুক্ত। বিনিয়োগ, এটা কখনো বিনিয়োগ। তাহলে বিনিয়োগ হলে কি হবে? শেয়ার বিনিয়োগে এটা হচ্ছে আমরা বলি সম্পদ। এটাকে বলি কি ভাইয়া? সম্পদ। শেয়ারে বিনিয়োগ করলে কি হয়, তুমি যখন অন্য জনের শেয়ার কিনবা, তুমি মাসে বা বছরে কি পাবা? লভ্যাংশ পাবা। ঠিক আছে, এটাকে বলি আমরা বিনিয়োগ। আর আমরা জানি সম্পদের সমান সমান কি থাকে? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অসমন্বিত ব্যয়, এইগুলো সমষ্টিকে আমরা সম্পদ বলি। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে দেখো, শেয়ারে বিনিয়োগ। তাহলে শেয়ারে বিনিয়োগ মানে কি? বিনিয়োগ, এটা কি সম্পদ। তাহলে সম্পদকে কি আমি মালিকানা সত্ত্ব বলতে পারবো? কখনো না। তাহলে আনসার কি হবে আমাদের? 4 নাম্বার। ঠিক আছে, 6 এর 4। আচ্ছা এরপরে দেখো এখানে কি লেখা আছে দেখো, দেখো একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। যখন একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না, মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না বলতে কি, দেখো আমি তোমাদের বলি, দেখো ধরো মালিকানা সত্ত্বের যে উপাদানটা থাকে আমরা সাধারণত লিখি, ধরো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের উপাদান যেটা থাকে দেখো, এখানে সাধারণত আমি তোমাদের বলি, দেখো প্রথমে হচ্ছে কি থাকে? মূলধন। মূলধনের সাথে আয় হলে কি হবে? যোগ, মাইনাস ব্যয়, মাইনাস কি? উত্তোলন। এখন এখানে কি বলছে? কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হলে কি হয়? কোম্পানির লভ্যাংশ ঘোষণা করলে কি হয়? ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত মালিকানা সত্ত্বের একটা বেসিক উপাদান, এটা একটু মনে রাখবা।
তো আমরা যে প্রশ্নটা সলভ করবো এটা এটা নিয়ে আমি কথা বলি। দেখো, কোম্পানির লভ্যাংশ প্রদান, তুমি এটা জিনিস চিন্তা করো, কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, আমরা একটু আগে জাবেদা দেখে আসছি, জমাকৃত বা তুমি বন্টনকৃত মুনাফাও লিখতে পারো এটা, হ্যাঁ এটা বিভিন্নভাবে লেখা যায়, বন্টনকৃত মুনাফা, মুনাফা ডেবিট। আর হচ্ছে যেহেতু ঘোষণা করছো, ঘোষণা করলে দায় হয়ে যায় কিন্তু, এই জন্য পদ্য লভ্যাংশ কি হবে, ক্রেডিট। পদ্য লভ্যাংশ হবে কি ক্রেডিট, এটা যাবে হচ্ছে এটা। তাহলে দেখো, বন্টন মুনাফা মানে তুমি যখন লভ্যাংশ যখন তুমি শেয়ার হোল্ডারদের প্রদান করবা তখন এটা কি খরচ, এটা কি ভাইয়া খরচ, আর এটা কি পদ্য লভ্যাংশ কি দায়। তো আমাদের এখানে প্রশ্নে বলছে কি, বলছে মালিকানা সত্ত্বে পরিবর্তন হবে না যখন, মানে একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্বে পরিবর্তন হবে না। খরচ হলে কি হয় ভাইয়া, খরচ হলে আমি একটু আগে দেখাইলাম মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয় না, তাহলে এটা অবশ্যই মালিকানা সত্ত্বে পরিবর্তনের প্রভাব রাখছে। আর একটা কি কোম্পানির শেয়ার ইস্যু, কোম্পানির শেয়ার ইস্যু করলে কি হয় দেখো, কোম্পানি যখন শেয়ার ইস্যু করবা মনে রাখবা তুমি নগদ টাকা পাবা, হ্যাঁ নগদান হিসাব, তুমি নগদ টাকা পাবো, নগদান হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কোম্পানি শেয়ার ইস্যু মানে তুমি একজনের কাছে শেয়ার বিক্রয় করছো, টাকা পাইছো, নগদান হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব কি হবে, ক্রেডিট হবে। এটা হচ্ছে জাবেদা, হ্যাঁ এটা হচ্ছে জাবেদা। আর এখানে কি বলছে, কোম্পানির রাইট শেয়ার ইস্যু, কোম্পানির পরিচালকদের ঋণ দেওয়া। দেখো, কোম্পানির রাইট শেয়ার, রাইট শেয়ার মানে বুঝো অগ্রাধিকার শেয়ার, এটাও সেম একইভাবে, এটাও সেম জাবেদা হবে, নগদান হিসাব ডেবিট, মানে শেয়ার বিক্রয় করছো, যে কোনো শেয়ার ইস্যু করো ভাইয়া একই জাবেদা হবে, নগদান হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব কি হবে, ক্রেডিট। এটা সেম জাবেদা, সেম, এটাও সেম জাবেদা হবে, হ্যাঁ সেম জাবেদা। তার মানে দেখো শেয়ার মূলধন এখানে ক্রেডিট হচ্ছে, তার মানে বাড়তেছে, নিচেও কি হচ্ছে সেম জাবেদা, তাহলে সেম জাবেদা হলে আবার কি হচ্ছে বাড়তেছে, তার মানে এটা শেয়ার মূলধনের প্রভাব ফেলতেছে। এখন আসো কোম্পানির পরিচালকদের ঋণ দেই, কোম্পানির পরিচালকদের ঋণ দেই, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ঋণ দিছো, ঋণ দিছো, তাহলে ঋণ দিলে কি হবে দেখো, তুমি যদি ঋণ দাও তাহলে কি হচ্ছে দেখো, প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, ক্রেডিট কি তুমি নগদ টাকা দিচ্ছ না, তাহলে নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে দেখো কোম্পানির পরিচালকদের ঋণ দিচ্ছ, মানে যারা পরিচালনা অংশগ্রহণ করছে কোম্পানি তাদেরকে ঋণ দিচ্ছে, তাহলে প্রদত্ত ঋণ হচ্ছে এটা তার সম্পদ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার সম্পদ, এবং নগদান হচ্ছে কি সম্পদ। তাহলে দেখো এই যে এই এন্ট্রিটা জাবেদা করলে আমরা কখনো কোথাও আমরা মালিকানা সত্ত্বের কোনো উপাদান খুঁজে পাচ্ছি না। এই জন্য আমাদের এখানে কি বলছে দেখো, একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না যখন কোম্পানির পরিচালকদের ঋণ দেওয়া হয়, কোম্পানির পরিচালকদের ঋণ দেওয়া হয়। আমাদের আনসার হবে কত, 4 নম্বরটা হবে। আর একটা প্রশ্ন সলভ করবো, হ্যাঁ এখানে দেখো, দেখো এখানে কি বলছে, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল মানে বুঝছো তো ভাইয়া, ধরো তুমি দোকানে, ধরো আমি তোমার বলি, ধরো তুমি যদি এখন কাঁচামরিচ কিনতে যাও, ধরো গতকাল কিনতে গেছো 12 টাকায়, না না 12 টাকা না, ধরো 120 টাকা কেজি, ও 2 দিন পরে তুমি যখন গেছো দেখবা যে 200 টাকা কেজি হয়ে গেছে, অর্থাৎ তোমার প্রাইসটা কি একটা ভেরিয়েশন, মানে কয়েকদিন পর পরে দাম উঠানামা করে, মানে দামটা কি হয় পরিবর্তন হয়। তো এইটা হচ্ছে কি বলছে আমাদের, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়, বীমা খরচ, বীমা খরচ হচ্ছে কি একটা ফিক্সড খরচ, তোমাকে প্রতি মাসে মাসে একটা ফি দিতে হবে, ধরো 100 টাকা করে বা 1000 টাকা করে মান্থলি, মাসিক, এটা মাসিকও হয় বাৎসরিকও হয়, হ্যাঁ তাহলে আমি ধরে নিলাম মাসিক, এটা হচ্ছে বীমা খরচ, তাহলে বীমা খরচ হচ্ছে ফিক্সড টাকা, হ্যাঁ এটা ফিক্সড টাকা। ব্যবস্থাকের বেতন, তুমি এমন না যে ব্যবস্থাকের বেতন আজকে 200 টাকা দিচ্ছ, এই আজকে 10,000 টাকা দিচ্ছ, পরবর্তী মাসে 9,000 টাকা দিব, তাদের বেতনটা হচ্ছে একটা ফিক্সড, তাদের বেতনটা হচ্ছে ফিক্সড মানে স্থির। এরপরে কি দেখো, প্রত্যক্ষ কাঁচামাল, কলকবজার, সরলরেখিক অবচয়, মনে আছে সরলরেখিক যখন পদ্ধতিতে অবচয় ধরি তখন প্রত্যেকটা বছর আমার অবচয়ের পরিমাণ সমান হয়, ধরো প্রথম বছর যদি 500 টাকা হয়, পরের বছরও 500 টাকা হবে, এর পরের বছরও 500 টাকা হবে, প্রত্যেকটা বছর আমাকে সমান পরিমাণ অবচয় ধরতে হয়। এই যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, ধরো তুমি যদি আমের জুস বানাও, আমের যদি জুস বানাও দেখবা যে তুমি আগে যখন আম কিনছো 40 টাকা কেজি কিনে তুমি আমের জুস বানাইছো ধরো তোমার ফ্যাক্টরিতে, এখন তুমি যদি বাজারে আম কিনতে যাও দেখবা যে 140 থেকে 150 টাকা, 140 থেকে 150 টাকা এরকম প্রাইসে আম বিক্রি করতেছে। তাহলে দেখো এই যে প্রত্যক্ষ যে কাঁচামাল যেটা তুমি ব্যবহার করতেছো সেটা কিন্তু দামটা কি যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এইটা নিচের তিনটি পরিবর্তনশীল ব্যয়, এটা থাকলে আমাদের আনসার হবে কি প্রত্যক্ষ কাঁচামাল, কি হবে প্রত্যক্ষ কাঁচামাল। তোমরা একটা জিনিস মনে রাখবা ভাইয়া, আমি তোমাদের কিছু কথা বলি শোনো, এই বছর ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হয়েছে সেটা একদম খুবই কঠিন না, যারা বাসায় বসে বসে প্রিপারেশন নিচ্ছে, যারা বিভিন্ন কোচিং সেন্টারও পড়ো নাই তারাও চান্স পেয়েছে। এখন কথা হচ্ছে দেখো, কোয়েকশন যখন সহজ হয়ে যায় তখন যারা পড়াশোনা করো, মানে যারা ক্লাসটা দেখতেছো
তোমরা যারা পড়াশোনা করো তাদের জন্য চান্স পাওয়াটা টাফ হয়ে যায়। হ্যাঁ, কোয়েকশন সহজ হলে, কারণ সবাই পারে, এই জন্য কোয়েকশন একটু টাফই হয়। ঢাকা ইউনিভার্সিটির আমি যতগুলা কোয়েকশন দেখেছি বা আমরা যখন থেকে পরীক্ষা দিয়ে এসেছি, সেখান থেকে সবচেয়ে সহজ প্রশ্ন এই বছর হয়েছে। এবং এটা যে প্রত্যেক বছর হবে তা না, হ্যাঁ, এটা হঠাৎ করে হয়ে গেছে, আসলে এটা হয়ে গেছে। মানে এখন যে তুমি পরবর্তী বছর যে তুমি এই টাইপের কোয়েকশন পাবা, সহজ পাবা তা না, কোয়েকশন গুলা কঠিনও পাবা, ঠিক আছে? তো এটা ধরে নিবা যে পরবর্তী যে বছর যে কোয়েকশন গুলো হবে, তুমি এখন দেখতেছো বলতেছো যে ভাইয়া এইগুলা কি, এগুলো তো মনে করো যে আমি তো এখন ইন্টারে পড়তেছি, আমার আজকে আমাদের ক্লাস কিন্তু অনেকে আমাদের এইচএসসির স্টুডেন্টও ক্লাস দেখে, আমার কয়েকটা স্টুডেন্ট আছে তারা ক্লাস দেখে, বলবে এইগুলো তো ভাই আমি পারি, তার মানে তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। এইভাবে নিজেকে মনে করলে হবে না। যাদের কোয়েকশন হয়েছে তারা সহজ ছিল তাদেরটা, কিন্তু তোমার বেলায় মনে রাখবা সবসময় কঠিন আসবে। তুমি যেটা পারো না সেটাই তোমার পরীক্ষায় আসবে, তুমি যেটা পারো না সেটাই তোমার পরীক্ষায় আসবে, তাহলে আসবে কোনটা? তো এই জন্য তুমি কি করবা দেখো, প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আমরা মাত্র কয়েকটা প্রশ্ন সলভ করছি, কয়টা, 4টা না 8টা মনে হয় কোয়েকশন সলভ করছি। একদম বুঝে বুঝে একদম ধরে ধরে সলভ করবা। যদি না বুঝো, তুমি যেখানেই পড়ো, তুমি যদি অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, একদম কোয়েকশনটার সমাধান নিয়ে ছাড়বা, কোয়েকশনের সমাধানটা নিয়ে ছাড়বা। কখনো এই বিষয় নিয়ে মাথার মধ্যে এমনিতে মগজে ধরে রাখবা না যে আমি এটা পারি, এটা মুখস্থ করে রাখি বা এটা স্কিপ করলাম। মনে রাখবা যেটা স্কিপ করবো ওইটাই পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে 90%। কথা বুঝতে পারছো? কারণ যেটা বুঝো না ওইটা একটু ক্রিটিক্যাল থাকে, ওইটাকে একটু টেকনিক দিয়ে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমি যেটা বলি দেখো, আমাদের খুব শীঘ্রই আমাদের সামনের মাসের 5 তারিখ থেকে আমাদের পেড ব্যাচের ক্লাস শুরু হবে। যারা এখনো তোমরা ক্লাসটা যারা করতেছো, আজকে যারা ক্লাস করতেছো, যারা ফার্স্ট টাইমার আছো, ঢাকা ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছ, আমরা খুবই কম প্রাইসে তোমাদেরকে যারা ভর্তি হবা আমাদের এই বইগুলো পাবা। এবং এই বইগুলো পড়লে প্লাস আমাদের লাইভ ক্লাস যদি করো, তোমাকে আশা করি আর কোথাও আটকাতে পারবে না, কোথাও আটকাতে পারবে না। তুমি যদি ভর্তি হতে চাও বা তোমার যদি মনে হয় যে না আমি কয়েকটা ক্লাস ফ্রি করে থাকি, হ্যাঁ, তোমাকে দুই একটা আমাদের পেড বেচে যে ক্লাস থাকবে সেটাতে তোমাকে দুই একটা ক্লাস ফ্রিতে দেওয়া হবে এবং তুমি নিজে করে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে, করে নেওয়ার সুযোগ থাকবে। এরপরে তোমার যদি ভালো লাগে তুমি পেড বেচে ভর্তি হবা, ঠিক আছে? যারা গ্রামে গঞ্জে আছো, যারা এলাকার যারা কোচিং মনে করো যে টাকা পয়সা যাদের সংকট, যারা 10,000 12,000 টাকা দিয়ে কোচিং করতে পারতেছো না, তোমাদের জন্য অনলাইনটা একবারে পারফেক্ট একটা কম্বিনেশন নিয়ে এসেছি আমরা। মনে করো যে বইও পাবা আমাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যে এবং খুব ইজিলি তুমি বাসায় বসে বসে ক্লাসগুলো করতে পারো। তোমার যে একটা কোচিং এ যাতায়াত বাবদ যে সময়টা, সেটাও তোমার বেঁচে যাচ্ছে। এবং তোমাদের জন্য আমাদের সাপোর্টিভ টিম থাকবে 24 ঘন্টা। তোমরা যদি কোনো কিছু না বুঝো, তোমরা পেজে আমাদের ইনবক্স করবা, আমাদের পেজ বেচের গ্রুপ থাকবে, সেখানে ইনবক্স করবে এবং সাথে সাথে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা যে কোনো হোক, যে কোনো সময় হোক, তোমরা এগুলা সলিউশন পেয়ে যাবা, ঠিক আছে? তো এটাই বলি, যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক থাকো আমাদের পেজ বেচে, তাহলে আমাদের পেজে ইনবক্স করো। আর যদি বইও যদি পেজে, যদি আমাদের পেজ বেচে ক্লাস নাও করো, যদি কেউ যদি ধরো বইটাও কিনতে চাও, তাহলে পেজে ইনবক্স করো, আমরা 20% 25% কমে তোমাদেরকে বইগুলো আমরা দিয়ে দেবো। এই বইগুলো শুধুমাত্র আমরা তাদেরকেই দিই যারা আমরা পেজ বেচে যারা ক্লাস করে আমরা তাদেরকেই প্রোভাইড করি, এমনিতে কাউরে দেই না। কিন্তু এখন চেষ্টা করতেছি যে আসলে যারা পড়াশোনা করতেছো বা তোমরা যারা আমাদের লাইভ ক্লাসটা দেখতেছো, তোমরা এই বইটা যদি কিনো তাহলে হচ্ছে বই থেকে আমরা যে প্রশ্নগুলো সলভ করাই সবগুলোই লাইভ ক্লাসে থাকে। তো এইগুলো যদি বুঝে নাও, দেখবে যে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই, ভালো থাকবো সবাই, সুস্থ থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা। যারা ফার্স্ট টাইমের প্রিপারেশন নিবা, খুব দ্রুত শুরু করে ফেলো, লেট করবা না, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ। একদম সময় নষ্ট করবা না, বাসায় বসে বসে বুঝে বুঝে পড়াশোনা করবা। পড়াশোনাটা হবে বুঝে বুঝে, একদম মুখস্থ করা যাবে না, সবকিছু বুঝে বুঝে পড়বা, দেখবো যে চান্স অটোমেটিকলি হয়ে যাবে। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে যদি নাও হয়, অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কাছ থেকে প্রার্থনা থাকবে বা দোয়া থাকবে, তোমরা যেন যারা ক্লাসটা করতেছো, যারা প্রিপারেশন নিচ্ছ, সবাই যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।